আচ্ছা, এখন দেখেন যে ডিসিশন আসলে কত প্রকারের। হাউ মেনি টাইপস অফ ডিসিশনস আর দেয়ার, ঠিক আছে। ফার্স্ট টাইপ হচ্ছে আপনার প্রোগ্রাম ডিসিশন, সেকেন্ড টাইপ হচ্ছে আপনার নন প্রোগ্রাম ডিসিশন, ঠিক আছে। প্রোগ্রাম ডিসিশন কোনগুলা, যেগুলো হচ্ছে আপনার সিম্পল এন্ড হ্যাবিচুয়াল, মানে হ্যাবিচুয়াল, ঠিক আছে। তো দেখেন এইরকম কি ডিসিশন হতে পারে, যে আপনি ধরেন যেগুলো হচ্ছে আপনার হ্যাবিট হয়ে গেছে। তো ধরেন আপনি প্রতিদিন শুক্রবার প্রতিদিন দুপুরে মাংস রান্না করেন বাসায়, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা আপনার হ্যাবিটের মতো হয়ে গেছে না? কারণ কি বলেন তো? কারণ হচ্ছে যে শুক্রবার আসলেই আপনার আসলে অত চিন্তা ভাবনা করা লাগবে না যে আপনি দুপুরে কি রান্না করবেন। শুক্রবার আসলে আপনি জানেন যে আপনার দুপুরে আপনাকে মাংস রান্না করতে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অনেকটা হ্যাবিটের মতো হয়ে যায়, যে ডিসিশন গুলো নিতে আপনার অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে না, ঠিক আছে। যে ডিসিশনটা আপনার অটোমেটেড রেসপন্স আসে, ঠিক আছে। অথবা ধরেন আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনি কি পরে বাসা থেকে বের হবেন এটা আপনাকে ওইভাবে ঠিক করা লাগে না। ধরেন আপনি অফিসে যাচ্ছেন, ঠিক আছে। অফিসে যাচ্ছেন তার মানে আপনাকে কি অত চিন্তা ভাবনা করা লাগে যে আমি পাঞ্জাবি পরবো নাকি ট্রাউজার পরবো নাকি কি পরবো। আপনি জানেন যে আপনি অফিসে যাচ্ছেন, তার মানে আপনাকে ফর্মাল শার্ট প্যান্ট পরে যাইতে হবে, জুতা পরে, ঠিক আছে। আপনাকে এত ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে না, ঠিক আছে। এই ডিসিশন গুলোকে বলা হয় হচ্ছে আপনার প্রোগ্রাম ডিসিশন, ঠিক আছে। সো প্রোগ্রাম ডিসিশন গুলো হচ্ছে সিম্পল এন্ড হ্যাবিচুয়াল, ঠিক আছে। আর দেখেন এই ডিসিশনের কোনো মেজর কনসিকুয়েন্সেস নাই। মেজর কনসিকুয়েন্সেস নাই মানে যে এই ডিসিশনটা নিলে আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, এরকম কিছু না, ঠিক আছে। তো আপনি যদি শার্ট প্যান্টের বদলে আপনি যদি উম, আহ, ধরেন আপনি যদি জুতার বদলে আপনি যদি কোন মানে একটা কোন রকম চলার মতো স্যান্ডেলও পরে যান অফিসে, হয়তো আপনাকে অফিস থেকে বের করে দিবে না, ঠিক আছে। এরকম মেজর কনসিকুয়েন্সেস নাও থাকবে না প্রোগ্রাম ডিসিশনে। আর প্রোগ্রাম ডিসিশন গুলো হবে স্ট্রেট ফরওয়ার্ড হবে। আর এই ডিসিশন গুলো নেয়ার ক্ষেত্রে দেখেন স্পেন্ড লেস টাইম বিহাইন্ড দিস ডিসিশন, ঠিক আছে। তো এই ডিসিশন গুলো নেয়ার ক্ষেত্রে আপনার বেশি সময় লাগবে না। আর এই ডিসিশন গুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি হয়, ঠিক আছে। কারণ কি? কারণ আপনি প্রতিদিনই অফিসে যান, সপ্তাহে 6 দিন অফিসে যান। সো এই ডিসিশন গুলো আপনার প্রতিদিনই নেওয়া লাগে। সো এটা হচ্ছে কি আপনার ফ্রিকোয়েন্টলি ঘটে এবং অটোমেটেড রেসপন্স, ঠিক আছে। আপনার রেসপন্সটা কি হবে সেটা আপনার মানে একটা অটোমেশনের মধ্যে চলে গেছে, কারণ আপনি জানেন যে শুক্রবার আসছে আমাকে মাংস রান্না করতে হবে, বা আমি অফিসে যাচ্ছি আমাকে ফর্মাল শার্ট প্যান্ট পরে যাইতে হবে। আচ্ছা, এরপর আসে দেখেন নন প্রোগ্রাম ডিসিশন। নন প্রোগ্রাম ডিসিশন গুলো হচ্ছে আপনার ইউনিক এবং খুব ইম্পর্টেন্ট, এবং এই ডিসিশন গুলো নেওয়ার সময় আপনার অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে, ঠিক আছে। অনেক চিন্তা ভাবনা করা লাগে। যেমন একটা জিনিস হতে পারে যে ধরেন আমাদের দেশে যখন ম্যাক্সিমাম মানুষ এইচএসসি পাশ করে, তারপরে কিন্তু সবারকেই একটা নন প্রোগ্রাম ডিসিশন নেওয়া লাগে। কারণ কি? একা মানে অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে যে সে আসলে তার ক্যারিয়ার হিসেবে কি চুজ করবে। সে কি ডাক্তারি লাইনে পড়াশোনা করবে, নাকি সে ইঞ্জিনিয়ারিং পেশায় যাবে, নাকি সে লয়ার হবে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে তার, ঠিক আছে, বা অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন নেওয়া লাগে এবং অনেক ইউনিক ডিসিশন একটা নেওয়া লাগে, ঠিক আছে। তো এই ডিসিশন গুলাকে বলা হচ্ছে আপনার নন প্রোগ্রাম ডিসিশন। এবং নন প্রোগ্রাম ডিসিশনে কি হয়? নিড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনফরমেশন গ্যাদারিং, মানে অনেক ইনফরমেশন গ্যাদারিং করা লাগে। কারণ কি বলেন তো? দেখেন আপনি যখন ডিসিশন নেন ক্যারিয়ার নিয়ে, তখন কিন্তু অনেক বড় ভাই বা অনেক বিজ্ঞ মানুষদের পরামর্শ নেন যে ভাই ইঞ্জিনিয়ার হলে কি হতে পারি, আর ডাক্তার হলে কি কি ফ্যাসিলিটিস থাকবে বা কিরকম কষ্ট হবে পড়াশোনায়, এরকম অনেক ইনফরমেশন আপনাকে গ্যাদার করা লাগে। আর কি দেখেন কেয়ারফুলি কনসিডারিং অল্টারনেটিভ, ঠিক আছে। তো আপনার অন্যান্য অল্টারনেটিভ গুলো কিন্তু মাথায় রাখা লাগে, যে ডাক্তার হলে কি ভালো হবে, নাকি ইঞ্জিনিয়ার হলে ভালো হবে, নাকি লয়ার হলে ভালো হবে, নাকি জার্নালিস্ট হলে ভালো হবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ডিসিশন গুলোকে বলা হয় হচ্ছে আপনার নন প্রোগ্রাম ডিসিশন। তো একটা এক্সাম্পল দেখেন, ম্যাকডোনাল্ড নামে একটা কি, ম্যাকডোনাল্ড চিনেন কিনা জানি না। ম্যাকডোনাল্ড হচ্ছে ওরা ফাস্ট ফুড সেল করে, ঠিক আছে। তো 2005 সালে ওরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছিল, নন প্রোগ্রাম ডিসিশন। সেই ডিসিশনটা কি? সেই ডিসিশনটা হচ্ছে তারা যে খাবার বা ফাস্ট ফুড সেল করতেছে, এই ফাস্ট ফুডে যে ফ্যাট দিচ্ছে তারা, তাদের ফাস্ট ফুডে যে পরিমাণ ফ্যাট বা ক্যালোরিজ আছে এটা কি ঠিক আছে কিনা, এইটা কি তারা কমাবে নাকি বাড়াবে, ঠিক আছে। সো এইটা কিন্তু ম্যাকডোনাল্ডের মতো একটা বড় কোম্পানির জন্য একটা ইম্পর্টেন্ট ডিসিশন, ঠিক আছে।
আচ্ছা, তো এই জন্য ম্যাকডোনাল্ডের এই ডিসিশনটা ছিল হচ্ছে আপনার একটা নন প্রোগ্রাম ডিসিশন। আচ্ছা, এখন দেখেন আরো 3 টাইপের ডিসিশন আছে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন, ট্যাকটিক্যাল ডিসিশন, অপারেশনাল ডিসিশন। স্ট্র্যাটেজিক ডিসিশনটা কি? স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে যেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের কোর্স সেট করবে, ঠিক আছে। ট্যাকটিক্যাল ডিসিশন হচ্ছে হাউ থিংস উইল গেট ডান। অপারেশনাল ডিসিশন হচ্ছে আপনার এমপ্লয়িজ মেক ইচ ডে টু রান দ্য অর্গানাইজেশন। সো আমরা একটা এক্সাম্পল দেখলে আশা করি, মানে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাব। স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে সেটা, ধরেন আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আপনি একটা রেস্টুরেন্টের মালিক এবং আপনি একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিলেন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারদেরকে বেস্ট সার্ভিসটা দিবেন, ঠিক আছে। আপনি আপনার কাস্টমারদেরকে বেস্ট সার্ভিসটা দিবেন, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন। এবং এই ডিসিশন গুলা কে নিচ্ছে? আপনার অর্গানাইজেশন বা আপনার কোম্পানি যারা টপ পোস্টে আছে বা হায়ার লেভেলে আছে, ঠিক আছে। তো আপনি কি ডিসিশন নিলেন? আপনি আপনার কাস্টমারদেরকে, আপনি আপনার কাস্টমারদেরকে বেস্ট বেস্ট সার্ভিসটা দিবেন। আচ্ছা, সো এই ক্ষেত্রে ট্যাকটিক্যাল ডিসিশনটা কি হতে পারে? সো এই ক্ষেত্রে ট্যাকটিক্যাল ডিসিশনটা হতে পারে যে, দেখেন, ধরেন আপনার রেস্টুরেন্টে কাস্টমার খাবার খাইতে আসছে, ঠিক আছে। সেই খাবার খাওয়ার পরে তার একটা নেগেটিভ রিভিউ দিল, ঠিক আছে, একটা খারাপ রিভিউ দিল। তো আপনি ট্যাকটিক্যাল ডিসিশন এটা নিবেন যে, যেই যে কাস্টমার কোনো খাবার, মানে কোনো খাবার নিয়ে যদি কমপ্লেন করে বা তারা যদি একটা খারাপ রিভিউ দেয়, তাহলে তাদেরকে আমরা ফ্রি একটা জুস দিব, ফ্রি একটা কমপ্লিমেন্টারি জুস তাদেরকে গিফট হিসেবে দিব, ঠিক আছে। সো এইটা একটা আপনার ট্যাকটিক্যাল ডিসিশন হতে পারে। আর অপারেশনাল ডিসিশনটা কি? অপারেশনাল ডিসিশনটা হচ্ছে যে আপনার রেস্টুরেন্টের ওয়েটাররা ঠিক করবে যে, ধরেন কেউ একজন, মানে ওয়েটাররা যাচাই করবে যে কোন একটা কাস্টমার কি ঠিক রিভিউ দিছে নাকি ভুল রিভিউ দিছে। কারণ এরকমও তো হতে পারে যে কোনো একটা কাস্টমার শুধু মানে একটা ফ্রি ফ্রি একটা জুসের লোভে, মানে ফ্রি ফ্রি জুসের লোভে সে একটা নেগেটিভ মানে রিভিউ দিচ্ছে বা একটা নেগেটিভ কমেন্ট করতেছে। তো আপনাদের ওয়েটারদেরকে যাচাই, মানে আপনার ওয়েটারকে যাচাই করতে হবে যে হ্যাঁ, সে মানে কাস্টমার যে নেগেটিভ রিভিউটা দিছে সেটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, ঠিক আছে। তো এই টাইপের ডিসিশন গুলো হচ্ছে আপনার অপারেশনাল ডিসিশন, যেটা হচ্ছে আপনার প্রতিদিনই আপনার অর্গানাইজেশন রান করতে নেওয়া লাগে। সো দেখেন, স্ট্র্যাটেজি আর ডিসিশন আরো কি কি হতে পারে, যে শুধু মার্জ উইথ অ্যানাদার কোম্পানি, ঠিক আছে, মানে হচ্ছে আমি কি অন্য কোম্পানির সাথে আমার কোম্পানিকে কোলাবোরেট করব। শুড ই পারসু এ নিউ প্রোডাক্ট, আমি কি নতুন একটা এই প্রোডাক্টটা কি আমার বাজারে ছাড়বো, ঠিক আছে। শুড উই ডাউন সাইজ আওয়ার অর্গানাইজেশন, আমি কি আমার কোম্পানি, মানে আমি কি আমার কোম্পানির কর্মীদের ছাঁটাই করব, ঠিক আছে। সো এই ইম্পর্টেন্ট ডিসিশন গুলাকে বলে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন। আর এই ডিসিশন গুলা কারা নেয়? নেয় হচ্ছে আপনার টপ ম্যানেজমেন্ট টিম, সিইও, বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে। সো আপনার কোম্পানির যারা হায়ার অথরিটি, আপনার অর্গানাইজেশনের যারা হায়ার অথরিটি, তারা হচ্ছে এই স্ট্র্যাটেজিক ডিসিশনটা নিয়ে থাকে। আর ট্যাকটিক্যাল ডিসিশন গুলা কি হতে পারে? হোয়াট শুড উই ডু টু হেল্প ফ্যাসিলিটেট এমপ্লয়িজ ফ্রম দ্য টু কোম্পানিজ ওয়ার্কিং টুগেদার। তো স্ট্র্যাটেজিক ডিসিশনে কি নিলাম? যে আমরা কি অন্য কোনো কোম্পানির সাথে কোলাবোরেট করে ব্যবসা করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন। আর ট্যাকটিক্যাল ডিসিশনে কি হয়ে যাচ্ছে, যে আমি যে অন্য কোম্পানির সাথে কোলাবোরেট করে ব্যবসা করব, সেটা কি আমার কোম্পানি, মানে আমার এমপ্লয়ীদের উপরে কি কি মানে কি কি ইফেক্ট ফেলতে পারে, বা আমার এমপ্লয়ীরা কিভাবে সুবিধা পেতে পারে যে অন্য কোম্পানির সাথে যদি আমি কোলাবোরেট করি। এইগুলোকে বলা হচ্ছে আপনার ট্যাকটিক্যাল ডিসিশন। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে আপনার অপারেশনাল ডিসিশন। একটা অপারেশনাল ডিসিশন কি হতে পারে, যে হাউ অফেন শুড আই কমিউনিকেট উইথ মাই নিউ কো ওয়ার্কার্স। তো আমি যেই কোম্পানির সাথে কোলাবোরেট করলাম, সেই কোম্পানির মালিকের সাথেও আমাকে মানে কত সময় পর পর বা কতদিনের ইন্টারভ্যালে তার সাথে একটা মিটিং করতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার অপারেশনাল ডিসিশন। ট্যাকটিক্যাল ডিসিশন নেই কারা? ট্যাকটিক্যাল ডিসিশন নেয় হচ্ছে আপনার ম্যানেজার্সরা। আর অপারেশনাল ডিসিশন নেয় কারা?
আপনার কোম্পানিতে যত এমপ্লয়ি আছে তারা সবাই আসলে এই অপারেশনাল ডিসিশনসটা নিয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো বেশ কয়েক টাইপের ডিসিশন দেখব। ফার্স্টে দেখেন রেশনাল ডিসিশন, ঠিক আছে? তো রেশনাল ডিসিশনটা মেইনলি কি নিয়ে ডিল করে? সিরিজ অফ স্টেপস that decision makers should consider if their goal is to maximize the quality of their outcome. সো কোনো কোম্পানির টার্গেট যদি থাকে যে আমি আমার যে প্রোডাক্টটা বাজারে ছাড়তেছি সেটার কোয়ালিটি যেন একদম বেস্ট থাকে, এইগুলা ক্ষেত্রে ডিল করার সময় আপনি হচ্ছে রেশনাল ডিসিশন নিয়ে থাকবেন। ঠিক আছে, সো আবারও বলতেছি, যদি আপনার কোনো প্রোডাক্টের কোয়ালিটি ম্যাক্সিমাইজ করার চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি রেশনাল ডিসিশন নিয়ে থাকবেন। বা ধরেন আপনার কোম্পানি প্রফিটের কথা যখন আপনি চিন্তা করবেন, আপনার কোম্পানির প্রফিট যখন আপনি ম্যাক্সিমাইজ করতে চাবেন, ঠিক আছে, আপনি সর্বোচ্চ লাভ করতে চান, সেগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে রেশনাল ডিসিশন নেবেন। ঠিক আছে, তো রেশনাল ডিসিশনের কিছু স্টেপস আছে। ঠিক আছে, স্টেপস গুলা কি কি? দেখেন, ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। ঠিক আছে, তো ধরেন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরেন আপনি প্রতিদিন ঢাকা থেকে গাজীপুরে যে বাসে করে যে অফিস করেন, ঠিক আছে? তো এখন আপনার হঠাৎ করে মনে হলো যে বাসে করে যাওয়া আসলে খুবই টাফ, আমি একটা প্রাইভেট কার কিনবো। ঠিক আছে, আমি একটা প্রাইভেট কার কিনবো। তো এইটা হচ্ছে কি, আপনি আপনার প্রবলেম আইডেন্টিফাই করলেন যে আপনি প্রাইভেট কার কিনবেন কি কিনবেন না। ঠিক আছে, তো আপনি ডিসিশন নেবেন যে আপনি প্রাইভেট কার কিনবেন কি কিনবেন না। এটা হচ্ছে আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেললেন। এরপরে আসে হচ্ছে আপনার স্ট্যাবলিশ ডিসিশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো আপনাকে কিছু ডিসিশন ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে। যেমন ধরেন আপনি যে কারটা কিনবেন সেই কারটা কি 2 সিটের কার কিনবেন নাকি আপনি 4 সিটের কার কিনবেন। ঠিক আছে, 2 সিটের কার নাকি আপনি 4 সিটের কার কিনবেন। ঠিক আছে, সো এইরকম অনেকগুলো আপনাকে ডিসিশন ক্রাইটেরিয়া স্ট্যাবলিশ করতে হবে। আচ্ছা, এরপরে আপনাকে ওয়ে দা ডিসিশন ক্রাইটেরিয়া, আপনি যে ডিসিশন ক্রাইটেরিয়া ফিক্স করছিলেন সেগুলো হচ্ছে আপনাকে ওয়েট দিতে হবে। তো দেখেন, আপনি ওয়েট দিলেন এভাবে যে আপনি যদি 2 সিটের প্রাইভেট কার কিনেন তাহলে হচ্ছে আপনার খরচ হবে এত টাকা, এবং 2 সিটের কিনলে আমি মাত্র 2 জন চড়তে পারবো। তো তাহলে আমি 10-এ এই 2 সিটের কারকে দিলাম ধরেন 7। বানাই নেন, একটা বানাই দিতে বলেন। আর ধরেন 4 সিটের কারের কথা যদি চিন্তা করেন, ঠিক আছে, এটা পরে আবার দেওয়া লাগবে, তো এখন 4 সিটের কারে কি হবে? 4 সিটের কারে হচ্ছে একবারে নিয়ে যাবো। 4 সিটের কারে হচ্ছে আপনি 4 জন বসতে পারতেছেন, বাট প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে সেখানে আবার দাম বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো ধরেন আপনি 4 সিটের কারকে রেটিং দিলেন 8। ঠিক আছে, তো এইরকম হচ্ছে প্রত্যেকটা ডিসিশন ক্রাইটেরিয়াকে আপনার রেটিং দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার জেনারেট অল্টারনেটিভ। অল্টারনেটিভসটা কি? যে আপনি যে ডিসিশনটা নিতে যাচ্ছেন এগুলোর অল্টারনেটিভস আছে কিনা। সো ধরেন আপনি যে প্রাইভেট কার কিনতে চাচ্ছেন এটার কিন্তু অল্টারনেটিভ আছে। ঠিক আছে, অল্টারনেটিভ কি হতে পারে? যে আপনি উবারে করে প্রতিদিন অফিসে যাবেন। ঠিক আছে, সো আপনি যেহেতু বাস অ্যাভয়েড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেট কার না কিনে আপনি কিন্তু উবারে করে প্রতিদিন অফিসে যাইতে পারেন। সো এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ। সো আপনাকে এরকম অল্টারনেটিভ বের করতে হবে। এরপর হচ্ছে আপনাকে অল্টারনেটিভ গুলো ইভালুয়েট করতে হবে। তো আপনাকে এখানে ইভালুয়েট করতে হবে যে উবারে গেলে আমার বেশি সুবিধা হয় নাকি উবারে গেলে আমার বেশি কস্ট পড়ে, নাকি আমি যে নতুন একটা প্রাইভেট কার কিনি সেক্ষেত্রে আমার সুবিধা বেশি। ঠিক আছে, এভাবে আপনাকে অল্টারনেটিভ গুলো ইভালুয়েট করতে হবে এবং অল্টারনেটিভ গুলোর মধ্যে যেটা বেস্ট সেটা আপনাকে চুজ করতে হবে। যে দেখেন, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। এরপর হচ্ছে আপনার ডিসিশনটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ধরেন আপনি ডিসিশনটা নিয়ে নিলেন যে আপনি কার কিনবেন কি কিনবেন না। এরপরে আপনি আপনার ডিসিশনটা ইভালুয়েট করবেন।
যে আসলে আমার কার কেনা কি ঠিক ছিল নাকি ঠিক ছিল না। আচ্ছা দেখেন, রেশনাল ডিসিশনের কিছু অ্যাডভান্টেজেস আছে, সেগুলো কি কি? সেটিং ক্রাইটেরিয়া বিফোর ইউ সার্চ ফর অল্টারনেটিভ দে প্রিভেন্ট ইউ ফ্রম মেকিং সাচ মিস্টেকস। ঠিক আছে, So, আমি হচ্ছে আসলে আমার ক্রাইটেরিয়া গুলা আগে সেট করে ফেলতেছি। ঠিক আছে, সো আমি আমার ক্রাইটেরিয়া গুলো আগে সেট করে ফেলতেছি কিসের আগে? এই যে অল্টারনেটিভ গুলা সিলেক্ট করার আগে। সো এই ডায়াগ্রামে দেখেন যে আপনি আগে ক্রাইটেরিয়া সিলেক্ট এস্টাবলিশ করতেছেন, তারপরে অল্টারনেটিভ জেনারেট করতেছেন। ঠিক আছে, সো এইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি অল্টারনেটিভটা আগে করে এস্টাবলিশটা ক্রাইটেরিয়াটা পরে করতেন, এক্ষেত্রে একটা বায়াসনেস চলে আসতে পারে। বায়াসনেসটা কি? যে দেখেন, আপনি একটা ডিসিশন নিচ্ছেন যে প্রাইভেট কার কিনবেন কি কিনবেন না, কিন্তু আপনার মনের মধ্যে একটা ফিক্স, মানে আপনি মনের মধ্যে মনের মানে আনকনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে ঠিক করে ফেলছেন যে আপনি একটা প্রাইভেট কার কিনবেনই যত কষ্টই হোক। এই ডিসিশনটা আপনি, মানে এই ডিসিশন প্রসেসটা আপনি হুদাই করতেছেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা একটা প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তো এই বায়াসনেসটা দূর করার জন্য এস্টাবলিশ ক্রাইটেরিয়াটা, এস্টাবলিশ ডিসিশন ক্রাইটেরিয়া আগে আর আপনার অল্টারনেটিভ জেনারেট করাটা পরে। আচ্ছা, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে দেখেন, সেটা হচ্ছে যে অনেক টাইম কনজিউমিং। এই রেশনাল ডিসিশন প্রসেসটা দেখেন অনেক লেংথি, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে, সো এই জন্য এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং। আর এই ডিসিশনটা মানে আপনি যখন কোনো একটা রেশনাল ডিসিশন নিয়ে থাকেন, তখন আসলে আপনাকে অনেক অ্যানালাইসিস করা লাগে। ঠিক আছে, ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করা লাগে। সো অনেক অ্যানালাইসিস করা কিন্তু একটা প্যারার ব্যাপার। ঠিক আছে, আর যদি আপনার কাছে অনেক ইনফরমেশন থাকে, ধরেন আপনার কাছে অনেকগুলো অল্টারনেটিভ আছে এবং অল্টারনেটিভ গুলোর অনেকগুলো ইনফরমেশন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন নেওয়াটা টাফ হয়ে যায়। ঠিক আছে, স্যার অনেকগুলো অল্টারনেটিভ থাকলে তো অ্যানালাইসিস করা অনেক কঠিন হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে বলতেছে দেখেন, অ্যাভেলেবিলিটি অফ টু মাচ ইনফরমেশন ক্যান লিড টু অ্যানালাইসিস প্যারালাইসিস। ঠিক আছে, সো যখন অনেকগুলো আপনার ইনফরমেশন আপনার কাছে থাকে, সেই সময় কিন্তু আপনার অ্যানালাইসিস প্যারালাইসিস যেটা বলতেছে, যে অ্যানালাইসিস করাটা অনেক টাফ হয়ে যাবে, এবং ওই অ্যানালাইসিস করলেও অনেক অ্যালটারনেটিভ থাকলে কিন্তু আপনার ডিসিশন নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে, সো এইগুলা হচ্ছে বেসিক্যালি আপনার রেশনাল ডিসিশনের স্টেপস। এরপরে আসে হচ্ছে আপনার বাউন্ডেড রেশনালিটি মডেল। ঠিক আছে, এটাও কাইন্ড অফ রেশনালিটি মডেল, বাট এইখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আপনি আপনার কোম্পানি অনুযায়ী কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফিক্স করে দিচ্ছেন। মিনিমাম ক্রাইটেরিয়াটা কি ফিক্স করে দিচ্ছেন বলতে, ধরেন আপনি যখন কোন একটা ডিসিশন নিবেন, তখন যেন অ্যাটলিস্ট এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিলড হয়। ঠিক আছে, যে এই কন্ডিশন গুলা ফুলফিলড হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি আগেই সেট করে দিচ্ছেন। ঠিক আছে, আপনার কোম্পানি থেকে। সো আপনি যখন আপনার ডিসিশন দিবেন, এই তিনটা ক্রাইটেরিয়া বা এই তিনটা কন্ডিশন যেন অ্যাটলিস্ট ফুলফিল হয়। বাট ধরেন আপনি একটা ডিসিশন নিয়ে ফেললেন, সেটা কি ডিসিশন ওয়ান, ধরেন ডিসিশন ওয়ান নিয়ে ফেললেন। ঠিক আছে, ডিসিশন ওয়ান নেয়ার পরে দেখলেন যে আপনার ক্রাইটেরিয়া গুলা ফুলফিল হচ্ছে না, দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। ধরেন ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া টু, ক্রাইটেরিয়া থ্রি। আপনার ক্রাইটেরিয়া ওয়ান আর ক্রাইটেরিয়া টু ফুলফিল হচ্ছে, কিন্তু ক্রাইটেরিয়া থ্রি ফুলফিল হচ্ছে না। আচ্ছা, তো আপনি যখন এই ডিসিশনটা নিচ্ছিলেন, তখন কিন্তু অনেকগুলা অল্টারনেটিভ দিয়ে রাখছিলেন। ঠিক আছে, তো মানে ডিসিশনের অল্টারনেটিভ দিয়ে রাখছিলেন। তো ধরেন ডিসিশন টু আর ডিসিশন থ্রি হচ্ছে আপনার অল্টারনেটিভ। ঠিক আছে, তো আপনি ডিসিশন নিলেন ডিসিশন ওয়ান, ঠিক আছে, যেটা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না, কিন্তু অল্টারনেটিভ যেটা ছিল ধরেন ডি টু, সেটা আপনার সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি ডিসিশন ওয়ানটা যে নিছিলেন এটা বাদ দিয়ে দিবেন, এবং আপনি ডিসিশন টুটাকে অ্যাকসেপ্ট করে দিবেন, মানে অল্টারনেটিভ টুটাকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। ঠিক আছে, সো তার মানে কি আপনার ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া থাকবে। ঠিক আছে, সো আপনার ডিসিশন ক্রাইটেরিয়া, যদি আপনার যে ডিসিশনটা দিচ্ছেন সেটা যদি আপনার ক্রাইটেরিয়া গুলোকে ফুলফিল না করে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড বেস্ট অল্টারনেটিভটা যাইতে হবে, যেটা হচ্ছে আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে।
এই জন্য দেখেন লেখা হচ্ছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ উইদাউট কন্ডাক্টিং অ্যান এক্সহস্টিভ সার্চ ফর অল্টারনেটিভ, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে দেখেন অ্যাকসেপ্টিং দ্য ফার্স্ট অল্টারনেটিভ দ্যাট মিটস ইউর মিনিমাম ক্রাইটেরিয়া। সো আমার মিনিমাম ক্রাইটেরিয়া ছিল এই তিনটা, ঠিক আছে। এই তিনটা মিনিমাম ক্রাইটেরিয়া ছিল, এই তিনটা মিনিমাম ক্রাইটেরিয়া কোনটা মানে আমার কোন অল্টারনেটিভটা ফুলফিল করতেছে, আমার D2 টা ফুলফিল করতেছে। সো এই জন্য আমি আমার অর্গানাইজেশনে D2 ডিসিশনটা নিয়ে নিব। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাউন্ডারি রেশনালিটি মডেল। এরপরে আসে হচ্ছে আপনার ইনটুইটিভ ডিসিশন। আমরা আমাদের মনের অজান্তেই মাঝে মধ্যে ইনটুইটিভ ডিসিশন কিন্তু নেই। মানে ইনটুইটিভ ডিসিশনটা হচ্ছে এরকম যে আমি কোনো রকম বাছ বিচার, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই আমি একটা ডিসিশন নিয়ে নিব, ঠিক আছে। অ্যারাইভিং এট ডিসিশন উইদাউট কনসিয়াস রিজনিং। আমি কোনো রকম রিসার্চ বা কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই ডিসিশন নিয়ে নিব। আমরা কিন্তু নেই, আমাদের রিয়েল লাইফে এরকম অনেক ডিসিশন মাঝে মধ্যে নেই, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই কোনো একটা ডিসিশন নিয়ে ফেলি, পরে যে দেখি না ডিসিশনটা আসলে ভুল ছিল, ঠিক আছে। So, এই টাইপ ডিসিশন গুলোকে বলা হচ্ছে আপনার ইনটুইটিভ ডিসিশন, যেখানে আপনি কোন রকম কনসিয়াস রিজনিং ছাড়া একটা ডিসিশন নিয়ে ফেলেন, ঠিক আছে। সো এই ডিসিশনটা নরমালি কখন হয় জানেন? যখন আপনি একটা সিমিলার এক্সপেরিয়েন্স দেখছেন, ঠিক আছে, যে এর আগে এরকম একটা সিচুয়েশন আমি ফেস করছিলাম, সেই সিচুয়েশনে আমি এরকম একটা ডিসিশন নিয়েছিলাম এবং ওই ডিসিশন নেওয়ার ফলে আমি সফল হয়েছিলাম। সো আপনার মাথার মধ্যে আসলে এটা ঘুরতেছে যে আমি ওই ডিসিশন মানে আগে এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম এবং এই ডিসিশন নিয়েছিলাম বলে আমি সফল হয়েছিলাম। সো এইবারও আমাকে আসলে এই ডিসিশন নিলে আমি সফল হব, ঠিক আছে। ঠিক আছে, এই টাইপ ডিসিশন গুলোকে বলে হচ্ছে আপনার ইনটুইটিভ ডিসিশন। কোন রকম রিসার্চ বা ডেটা বা ইনফরমেশন ছাড়াই আপনি আপনার পূর্বের অভিজ্ঞতা বা পূর্বের এক্সপিরিয়েন্স থেকে একটা মন গড়া একটা ডিসিশন নিয়ে ফেলেন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আপনার ইনটুইটিভ ডিসিশন। এই যে দেখেন বলা হচ্ছে ডিউ টু ট্রেনিং, এক্সপিরিয়েন্স, নলেজ, these decision makers have an idea of how well a given solution may work, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই টাইপের এক্সপিরিয়েন্স আছে, আমি এই টাইপের সিচুয়েশন আগে ফেস করছি বা এইগুলা ক্ষেত্রে কি করা লাগে সেগুলো আমি জানি। সো আমার এত রিজনিং বা এত চিন্তা ভাবনা বা এত ইনফরমেশন, এত ডেটা ঘাটাঘাটি করা লাগবে না, এরকম একটা ডিসিশন আমি নিয়ে নেব, ঠিক আছে। আরেকটা জিনিস বলা হচ্ছে দেখেন 81% ম্যানেজাররা, মানে ওয়ার্ল্ডের যত ম্যানেজার আছে তার মধ্যে 81% ম্যানেজাররাই এই ইনটুইটিভ ডিসিশনটা তাদের লাইফে কোনো না কোনো টাইমে ইউজ করছে, ঠিক আছে। দেখেন 81% ম্যানেজাররা তাদের লাইফে কোনো না কোনো টাইমে এই ইনটুইটিভ ডিসিশনটা ইউজ করছে। আর আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে 59% ম্যানেজাররা এই ইনটুইটিভ ডিসিশনটা মাঝে মধ্যেই নিয়ে থাকেন, ঠিক আছে। কোনো রকম রিজনিং ছাড়াই তারা মাঝে মধ্যে এই ইনটুইটিভ ডিসিশনটা নিয়ে থাকে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আপনার ক্রিয়েটিভ ডিসিশন। ক্রিয়েটিভ ডিসিশনটা কি? যখন আপনি আপনার কোম্পানিতে নতুন কোনো প্রবলেম ফেস করেন, যে প্রবলেমটা আপনি বা ধরেন এরকম একটা ডিসিশন আপনাকে নিতে হচ্ছে যে ডিসিশনটা আপনি আগে কখনো ফেস করেন নাই, বা সিমিলার প্রবলেম আপনি আগে কখনো ফেস করেন নাই, ঠিক আছে। এই টাইপ ডিসিশন গুলো নেয় হচ্ছে আপনার ক্রিয়েটিভ ডিসিশনের মাধ্যমে, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে দেখেন জেনারেশন অফ নিউ ইমাজিনেটিভ আইডিয়াস, ঠিক আছে। তো যখন কোনো নতুন আইডিয়া বা নতুন কোনো সলিউশন আপনার দরকার হয় সেগুলোর ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ ডিসিশন নিয়ে থাকেন। সো ক্রিয়েটিভ ডিসিশনে আপনার বেশ কিছু হচ্ছে আপনার স্টেপস আছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপটাকে বলা হচ্ছে আপনার প্রবলেম রিকগনিশন। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন প্রবলেমের জন্য ডিসিশনটা নিচ্ছেন, ঠিক আছে। সেইটা ফাইন্ড আউট করবেন। তারপরে হচ্ছে ইমার্শন। এই ইমার্শন স্টেপটা হচ্ছে বেসিক্যালি আপনি হচ্ছে আপনার সবাই মিলে আসলে হচ্ছে আপনারা মিটিং করার মতো, ঠিক আছে। বা আপনি বিভিন্ন ডেটা কালেকশন করবেন, ঠিক আছে, বা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করবেন, ঠিক আছে। এই স্টেপটাকে বলা হচ্ছে আপনার ইমার্শন। এরপর আসে হচ্ছে আপনার ইনকিউবেশন। ইনকিউবেশন স্টেপে কি হয়? ইনকিউবেশন হচ্ছে আপনি কোনো মিটিং করেন না বা কোনো ইনফরমেশন গ্যাদার করেন না বা কোনো ডেটাও দেখেন না, কোনো ইনফরমেশনও দেখেন না বা মিটিংও করেন না। ইনকিউবেশনে যেটা হয় সেটা হচ্ছে আপনি অন্য একটা কাজ করতেছেন। মানে মাঝে মাঝে আমাদের এরকম হয় না যে ধরেন আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বাসায়, তো সেই বাসায় জিনিসটা চিন্তা করতে আমি কোনো সমাধান পাইলাম না,
বাট ধরেন আমি চার দোকানে যে চা খাইতেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আরে এটা তো এইভাবে করা যায় বা এটা তো এইভাবে করলে ভালো হয়। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে ইনকিউবেশন। আপনি কোনো ফর্মাল মিটিং বা কোনো ফর্মাল গ্যাদারিং এ নাই, বা আপনি কোনো ডেটা বা ইনফরমেশন থেকে অ্যানালাইসিসও করতেছেন না, আপনি অন্য একটা কাজ করতেছেন। ঠিক আছে, সেই কাজের সময় কিন্তু আপনার মাথায় বিভিন্ন রকম চিন্তা বা কোনো সলিউশনও আসতে পারে। সেইটাকে বলা হচ্ছে আপনার ইনকিউবেশন, বা কোনো আইডিয়াও আসতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ইনকিউবেশন। আর ইলুমিনেশনটা হচ্ছে আপনার ইউরেকা মোমেন্ট। ইউরেকা মোমেন্ট হচ্ছে আপনি যখন ফাইনালি একদম ডিসিশনটা ফাইনাল করে ফেলছেন। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আপনার ইলুমিনেশন, যে হ্যাঁ এই ডিসিশনটাই হচ্ছে আমি নিব আমার এই প্রবলেমের জন্য। আর এরপরে হচ্ছে আপনার ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কি, যে দেখবেন যে আপনার ডিসিশনটা যে নিলেন এই ডিসিশনটা কি বায়াসড, এই ডিসিশনটা কি ঠিক আছে। আমি যে ম্যানেজার হিসেবে ডিসিশনটা নিলাম সেটা কি শুধু আমি আমার কথা ভেবে নিলাম, ঠিক আছে, নাকি আমার অন্যান্য এমপ্লয়ীদের কথা ভেবেও নিলাম, সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন। আর লাস্টলি কি, লাস্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। আপনি যে ডিসিশনটা নিলেন সেটা আপনি এবার ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা, এরপরে দেখাচ্ছে যে আপনার এই যে আমরা যে চারটা ডিসিশন মডেল দেখলাম, রেশনাল, বাউন্ডেড রেশনালিটি, ইনটুইটিভ, ক্রিয়েটিভ, কখন কোন ডিসিশন গুলা নিব এইগুলা হচ্ছে আপনার দেখাচ্ছে। তো দেখেন আপনি কখন রেশনাল ডিসিশন দিবেন বলেন তো। রেশনাল ডিসিশনে কিন্তু আপনার অল্টারনেটিভ ফাইন্ড আউট করতেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, রেশনাল ডিসিশনে কিন্তু আমরা অনেকগুলো অল্টারনেটিভ ফাইন্ড আউট করতেছিলাম। সো যখন হচ্ছে আমার অল্টারনেটিভ সম্পর্কে অনেক ইনফরমেশন থাকবে, তখন আমি রেশনাল ডিসিশন মেকিং প্রসেসে যাব। অথবা যখন আপনার ডিসিশনটা অনেক ইম্পর্টেন্ট হবে, তখন আপনি রেশনাল ডিসিশন মেকিং এ যাবেন। আর রেশনালে কি বলছিলাম, যে আমি আমার ম্যাক্সিমাইজ করব, আমি আমার আউটকামটাকে ম্যাক্সিমাইজ করব, বা আমি আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব, বা আমি আমার প্রোডাক্টের কোয়ালিটিটাকে ম্যাক্সিমাইজ করব, তখন আমি রেশনাল ডিসিশন নিব। আর বাউন্ডেড রেশনালিটি কখন নিব, যখন হচ্ছে ওই যে কি বলছিলাম, বাউন্ডেড রেশনালিটি বলছিলাম যে মিনিমাম ক্রাইটেরিয়া থাকবে কোম্পানির জন্য। সো আমার কোম্পানির জন্য যখন মিনিমাম ক্রাইটেরিয়া গুলো একদম ক্লিয়ারলি লেখা থাকবে, তখন আমি বাউন্ডেড রেশনালিটি মডেল ফলো করব। ঠিক আছে, আর যখন আপনার হাতে খুব বেশি সময়ও থাকবে না, যে আপনি চাচ্ছেন যে আপনার ডিসিশন মেকিং এর জন্য আপনি অনেক সময় নষ্ট করবেন না, সেগুলোর ক্ষেত্রে আপনি বাউন্ডেড রেশনালিটি ডিসিশন প্রসেসটা ফলো করতে পারেন। আর লাস্টলি হচ্ছে রেশনালে বলতেছিলাম যে যখন আমাদের প্রফিট বা আমাদের আউট ম্যাক্সিমাইজ করতে চাই, তখন আমরা রেশনাল ইউজ করতেছিলাম। বাট বাউন্ডেড রেশনালিটা আমরা ইউজ করতে পারি যখন আমরা আমাদের মেইন টার্গেট আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, তখন আমরা নাও করতে পারি। ঠিক আছে, যখন আমাদের টার্গেট ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাইজ করা থাকবে না, তখন আমরা বাউন্ডেড রেশনালিটি ইউজ করতে পারি। আর ইনটুইটিভটা কখন দেখতে পারি, ইনটুইটিভটা কি, ইনটুইটিভটা হচ্ছে ওই যে বললাম, কোন রকম রিজনিং ছাড়াই, কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই আমি একটা ডিসিশন নিয়ে নিব আগের অভিজ্ঞতা থেকে। তো তার মানে কি, যখন আমার কোনো গোল আনক্লিয়ার থাকবে, তখন আমি ইনটুইটিভ ডিসিশন নিব। অথবা ধরেন আমার সময় কম, আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি ইনটুইটিভ ডিসিশন নিতে পারি। আর আরেকটা ক্ষেত্রে নিতে পারি, সেটা হচ্ছে ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ দ্য প্রবলেম। মানে হচ্ছে ধরেন এই সেম সিচুয়েশন আপনি পড়ছেন, ঠিক আছে, সেম সিচুয়েশনে পড়ছেন, বাট আগে হচ্ছে খুব খারাপ একটা রেজাল্ট পাইছেন। সো আপনি পূর্বের ওইটা ভুলে যেতে চান, সেক্ষেত্রে আপনি একটা কোন রকম রিজনিং ছাড়াই একটা যা মনে আসে সেই ডিসিশন নিয়ে নিতে পারেন। আর ক্রিয়েটিভ ডিসিশনটা কখন নেওয়া লাগে, ক্রিয়েটিভ ডিসিশনটা নেওয়া লাগে হচ্ছে যখন আপনার নতুন কোনো সলিউশন আপনি জেনারেট করবেন। মানে কি, তার মানে হচ্ছে এই টাইপ ডিসিশন বা এই টাইপ প্রবলেম আপনি আগে কখনো ফেস করেন নাই। ঠিক আছে, যখন আপনার হাতে হচ্ছে আপনি হচ্ছে নিজেকে একদম নিঃস্বার্থভাবে নতুন সলিউশনে ডেডিকেট করে দিতে পারবেন, তখন আপনি এই ক্রিয়েটিভ সলিউশনটা নিয়ে থাকবেন। আর ক্রিয়েটিভ সলিউশনে কি, নতুন কোনো সলিউশন বের করতেছেন। তো এই জন্য হচ্ছে সলিউশন টু দ্য প্রবলেমস দ্যাট আর নট ক্লিয়ার, তার মানে কি আপনি নতুন একটা সলিউশন বের করবেন, সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের সিলেবাস।
এই যে 33 নাম্বার স্লাইড পর্যন্ত, লেকচার স্লাইড 1 এবং লেকচার স্লাইড 2 এর 33 নাম্বার স্লাইড পর্যন্ত। ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনারা কি সিলেবাসটা ক্লিয়ার? আপনাদের মিডের সিলেবাস? জি স্যার, দেখলাম তো। হ্যাঁ, তো আপনাদের মিডের সিলেবাস হচ্ছে লেকচার 1 আর লেকচার 2 এর 33 নাম্বার স্লাইড পর্যন্ত। ঠিক আছে, তো আপনাদের মিডে হচ্ছে ধরেন শর্ট অ্যানালাইসিস আসতে পারে, ভিও অ্যানালাইসিস আসতে পারে, ডেফিনেশন আসতে পারে। ঠিক আছে, আর মিডিয়ার ফরম্যাট সেম থাকবে, 10 মার্কসের এমসিকিউ, সময় দিব আপনাদেরকে 15 থেকে 20 মিনিট, আর 20 মার্কের হচ্ছে রিটেন এক্সাম, যেখানে 3টা কোশ্চেন থাকবে, আপনাদেরকে 3টা থেকে 2টা অ্যান্সার করতে হবে। আর আপনারা যদি মানে আপনাদের এখন হয়তো আপনাদের কোনো প্রবলেম নাই, বাট আপনারা যখন নিজেরা পড়বেন তখন হয়তো আপনাদেরকে প্রবলেম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাকে ফোন দিতে পারেন।